এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। সো এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি, অবশ্য অনেকে এই গল্পটা এখনো দেখোনি, প্লিজ দেখে নাও আর শেয়ার করে দিও যাতে সবাই একটু দেখতে পারে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবে। টাটা। গাড়ি এসে থামলো একটা বড় শপিং মলের সামনে। তাই তো গটগট করে বেরিয়ে গেল। জাঙ্কুক হা করে তাকিয়ে আছে। তের যে এত রাগ সে জানতোই না, জানলে হয়তো রাগাতও না। জাঙ্কুক গাড়িতে কথা বলল, কিন্তু তে তো একটু মুখ খুললই না। অজ্ঞতা জাঙ্কুক চুপ থেকে সারাক্ষণ থেকে দেখে গেল আর চোখে। জাঙ্কুক গাড়ি পার্কিং করে এসে তেকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকেই গেল। কি হলো, দাঁড়িয়ে আছো যে, ভেতরে চলো। একটু ভাব দেখে বলল, আপনি যান, আপনাকে কি আটকে রেখেছে? আমি যাব মানে? তুমি কি এইখানে দাঁড়িয়ে থাকার জন্য এসেছো? তে কোনো উত্তর না দিয়ে সামনে এগিয়ে গেল। তোদের জন্য কখন থেকে ওয়েট করছি। এই বিলের জন্য দেরি হয়েছে। রাস্তায় বের হলে পেট্রোল পাম্পে এসে ওকে যেতেই হবে। শুধু চাবি ঘোরাতে উত্তর দিল, তোদের যেমন রাস্তায় বের হলেই ফুসকা খেতে মন চায়, আমার বাইককে রাস্তায় বের করলে তাকেও তেল খাওয়াতে হয়। এটাই হচ্ছে আসল কথা মুটি। তাই ঘুম করে সুগার পিঠে একটা কিল বসিয়ে দিল। তোর 14 গোষ্ঠী মুটি। জাঙ্কুক দূরে দাঁড়িয়ে তাদের এমন হাসাহাসি দেখে রাগে মাথায় আগুন উঠে গেল, কিন্তু সে তার রাগ সহজে দমাতে পারে। ধৈর্যশীল একজন পুরুষের রাগ হলে সেটা সহজে প্রকাশ করে না। অতঃপর নিজেকে বুঝিয়ে এগিয়ে গেল তের পাশে। তের হাত ধরে কটকট সুরে বলল, ভেতরে চলো তে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আবার আগের মতো বলল, বললাম তো আপনি যান, আমি আসছি। জাঙ্কুক তের হাত ধরে টেনে নিয়ে যেতে বলল, আমি যেহেতু তোমাকে এনেছি, আমি তোমাকে তোমার পরিবারের কাছে ছাড়বো। তে মনে মনে বেশ খুশি হলো, তবে মুখে প্রকাশ করলো না। জাঙ্কুকের মতে গতে বেশ ভালো করে বুঝতে পারছে তে। পিছন ঘুরে জেমিনের দিকে তাকে একটা হাসি উপহার দিল। জাঙ্কুক তাকে শাড়ির স্টোরে নিয়ে গেল। নিয়ন্ত্রণ জাঙ্কুককে দেখে এগিয়ে এলো। জাঙ্কুক হাসি মুখে জিজ্ঞাসা করলো, কেমন আছো ইয়ঞ্জন? আমি তো ভালোই আছি, কিন্তু তোমার কি হলো বলো তো? আমার আবার কি হবে? তুমি তের হাত ধরে আছো কেন? ও কি বাচ্চা যে হারিয়ে যাবে? জাঙ্কুক নিজের হাতের দিকে তাকালো। সে এখনো তের হাত শক্ত করে ধরে আছে। লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে হাত ছেড়ে দিল। মানে কি আপনি? জাঙ্কুক কোনো কথা খুঁজে না পেয়ে জেহপের কাছে দৌড় দেয়। তা দেখে তেয়ারিয়ঞ্জন হেসে ওঠে। দি, ও সত্যি পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, সেটা তোর জন্যই। লিসার মা লিসার জন্য লাল টুকটুকে বেনারসি পছন্দ করেই যাচ্ছে। লিসার সাথে জেহপও বসে আছে। পাশেতে কথাগুলো নিয়ে ছোড়াছড়ি করছে। হঠাৎ একটা কালো শাড়িতে চোখ আটকে গেল। পুরোটাই কালো আর স্টোনে চকচক করছে। তিনি এসে শাড়িটা নিয়ে সামনের আয়নায় গিয়ে নিজের গায়ের উপর শাড়িটা মেলে ধরল। তের হাসি আরো বিস্তার হলো। তের কালো রং বরাবরই পছন্দের। আবার আয়নার দিকে তাকাতেই অবাক হলো, কারণ নিষ্পলক ভাবে চেয়ে আছে তের মুখের দিকে জাঙ্কুক। অমন চাহনিতে তে একটু লজ্জা পেল। জাঙ্কুক চোখে চোখে ইশারায় থেকে কিছু একটা বলল। তে বুঝতে পেরে তার মামের দিকে তাকিয়ে বলল, মামি, আমি এই শাড়িটা নেব? তের মামি তো তের হাতে কালো শাড়ি দেখে চোখ রাঙিয়ে উঠল। তোর সবসময় ফালতু জিনিস পছন্দ করা হয় না? শুভ কাজে কালো পরতে নেই, সেটা তোকে বুঝিয়ে আর পারি না। আমি তোর জন্য নীল শাড়ি নিয়েছি। নীল শাড়ি পরলে তোকে বেশি মানাবে। তের মুখটা ছোট হয়ে গেল। কিন্তু মামি, আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। তের মামি তো এবার ধমকে উঠল, একবার বলেছি তো নাকি? তেও চুপ করলো না।
মুখ ফোটা মেয়ে আবার পেটে কথাও রাখতে পারে না। আজ আমার মা থাকলে নিশ্চয়ই এটা কিনেই দিত। উপস্থিত সকলের হৃদয় কেঁপে উঠল। সবাই তের দিকে চেয়ে আছে। তে মাথা নিচু করে সারে বাছাই করছে। একটু আগে যে এত বড় একটা কথা বলল যেন তা মনেই নেই। লিসার দৃষ্টি তার মায়ের দিকে গেল। ওনার দৃষ্টি এলোমেলো। তিনি তো সবসময় দুই মেয়েকে খুশিতে রাখতে চান, তবে তিনি খুব নিয়ম কানুন মেনে চলেন। এইসব বিষয়ে গাফিলতি করতে চান না। যতই ইমোশনাল কথা বলুক, তিনি কিছুতে শুভ কাজে কালো কাপড় পরতে দেবেন না। লিসার মা সোগার দিকে ইশারা করলো। সোগা বুঝতে পেরে তার পাশে এসে দাঁড়ালো। একটা সুন্দর শাড়ি নিয়ে তার মাথায় ঘুমটা দিয়ে বলল, এই সবসময় তোর কালো রং কেন পছন্দ রে মা? সেটা তো বুঝতে পারি না। এই কালারটা দেখ, তোকে পুরো কমলা লেবু লাগবে। কালো পরলে তো তোকে পুরো পেতনি লাগবে রে। তে তো তেলে বেগুনে জ্বলে উঠল। তোর কমলা লেবু না তোর কাছেই রাখ, গব্বর সিং কোথাকার। সুগা হেসে দিল। আর তুই কিন্তু বাসন্তী। এমনি তাদের মাঝে আবার ঝগড়া শুরু হয়ে গেল। জেহপের মা লিসার মাকে বলল, কালো শাড়ি নিতে চাইছে নিক না, বিয়ের সময় না পড়লেও তারপরে তো পড়তেই পারে। লিসার মা একটা শুকনো হাসি দিল। তো একটু বেশি জেদি। আমি যদি ওকে এখন এটা নিতে দিই তাহলে আরো অনেক কিছু বায়না করবে, তাই একটু শাসনে রেখে চলতে হয়। এক মেয়ে তো এত দূরে চলে যাবে আর কদিন পর, আর তে না জানি কত দূর যায় আরো, তাই এখন থেকে একটু নরম হন। লিসার মা মুখে হাসি রেখে বলল, লিসাকে দূরে দিচ্ছি, তাও তো আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু লিসা সেখানে ভালো চাকরি পেয়েছে আর নিজে জীবকে পছন্দ করেছে, এই জন্য দিচ্ছি। না হলে বিশ্বাস করুন, লিসাকে অত দূর দেওয়ার ইচ্ছা তো ছিলই না। তেকে চোখের সীমানার মধ্যেই রাখবো। একা ছাড়তে ভয় করে, বড্ড যে লাগাম ছাড়া। লিসাকে আজই কথা বকে দিলাম, তেকে সাথে আনেনি বলে। তাছাড়া তের বিয়ে আরো দেরি আছে। আগে পড়াশোনা শেষ করুক, একটু ভালো করে সবকিছু জানুক বুঝুক। জানেনি তো কেমন বাচ্চামি করে বেড়াই, তাই বিয়ের চিন্তা এখন করবই না। তবে এইটা বলে রাখি, তেকে দূরে তো পাঠাবই না। জেহপের মা অবাক হয়ে চেয়ে রইল। লিসার মাকে সবসময় শান্তভাবে দেখেছে, আর লোকের সাথে কম কথা বলেন, কম মেশেন। তবে এখন ভালোই বুঝতে পারছেন দুই মেয়েকে তিনি সমান চোখে দেখেন। বাইরে ঘন কালো মেঘ জমেছে, হয়তো এখনই মুষলধারে বৃষ্টি নামবে। তা দেখে লিসার মা লিসাকে বলল, তোর কি আর কিছু লাগবে রে? আমি কিন্তু তোর প্রয়োজনীয় সবকিছুই নিয়েছি। না মা, আর কিছুই লাগবে না। তাহলে তোরা চলে যা, আরো দেরি হলে কিন্তু অতিরিক্ত বৃষ্টি নামবে। আমি একটু দেরি করে যাব, আমার কাজ আছে। লিসা জেহপের পাশে গিয়ে দাঁড়াতেই জেহপ বলল, চলো তোমাকে আমি ড্রপ করে দিই, সাথে একটু প্রেম হয়ে যাবে। কি বলো? ধুর, তুমিও না। জেহপ হেসে লিসার ব্যাগগুলো নিয়ে গাড়ির দিকে রওনা হলো। জাঙ্কুক এখনো মলের ভিতরেই দাঁড়িয়ে আছে। একটু আগে তের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু তে একটা ভেঙচি কেটে চলে গিয়েছে। তারপর আবার সবার আড়ালে এসে তাকে একটা নীল রঙের পাঞ্জাবি দিয়ে বলল, এটা বিয়ের দিন রাতে পরে আসবেন, না পড়লে না একটা মারও মাটিতে পড়বে না। জাঙ্কুক তো হা করে তের কথা শুনলো। তের কি সাহস, সে জাঙ্কুকে মারবে বলছে। তে আবার একটা মিষ্টি হাসি দিল। আমিও নীল পরবো, তাই আপনিও পরবেন, আসবেন তো? জাঙ্কুক একটা হাসি দিল। তে তো খুশি হয়ে জাঙ্কুকের দুগাল টেনে দিয়ে বলল, আমার কিউট সোনাটা, বলে এক দৌড়। জাঙ্কুক তের জন্য অপেক্ষা করছে, সেদিকে তের একটু লক্ষ্য নেই। কি একটা কাঁপুনি শুধু দেখেই যাচ্ছে। পাশে ওর মামি এসে বলল, তে একটা শার্ট কিনতে হবে শোকার জন্য, চল। কেন মামি? কেন পরে বলবো, এখন চল, পরে আর সময় হবে না আমার।
শার্ট সেন্টারে গিয়ে একটা শার্ট নিলতে। মামি, এটা তো খুব দেখতে ভালো। সুগার গায়ে ফেলে দেখ, দেখ কেমন লাগে। একটু দূরে সুগা আর জিমিন দাঁড়িয়ে কথা বলছিল। তে ডাকাতে দুজনে কাছে এলো। ওয়াও, শার্টটা তো খুব সুন্দর। কার জন্য রে? আমার পচা কুমড়োর জন্য। সুগা তেকাল টেনে দিল। থ্যাংক ইউ আমার ঢেড়স। সুগার মা নেই। ক্লাস 10-এ পড়ার সময় ওর মা মারা যায়। বাবাও নিজের বিজনেস বেশি ভালোবাসেন, তিনি শহরে থাকেন। সুগা যায়নি, কারণ সুগা জিমিন আর তেকে ফেলে কোথাও যাবে না। অজ্ঞতা সুগার বাবা তাকে সুগার এক পিসির কাছে রেখে চলে গিয়েছেন শহরে। লিসার মা বরাবরই সুগাকে স্নেহ করেন। সুগার নানান কারণে তার বেশ পছন্দ। লিসার মা এগিয়ে এলেন। কাল থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, অনেক কাজ আছে। ওকে আন্টি। জাংকুক দূরে দাঁড়িয়ে তাজ্জব বনে গেল তাদের এমন কাছে দেখে। লিসার মায়েরা কিছু বলছে না কেন? জাংকুকের কত রাগ হচ্ছে তাকে সুগার সাথে দেখে। উনি বা কিছু বলছে না কেন? কি সম্পর্ক ওদের? আচ্ছা, তিনি একটু আগেই তো বললেন তাকে গ্রামে রাখবেন, তাহলে কি এই ছেলেকে তিনি পছন্দ করে রেখেছেন? ভেবে জাংকুকের বুক ধক করে উঠল। জাংকুক আর এক মুহূর্ত দেরি না করে এগিয়ে গেল তের কাছে। জাংকুক খুব ভদ্রভাবে লিসার মাকে বলল, আন্টি, আমি কি এবার যেতে পারি? হ্যাঁ, তোমাকে আর অপেক্ষা করতে হবে না, তুমি বেরিয়ে পড়ো। জাংকুক তের দিকে তাকালো। চলো। তখনই আবার তের মামি বলল, তে তোমার সাথে যাবে না বাবা? জাংকুক আর তে দুজনেই অবাক হয়ে গেল। কিন্তু ও তো আমার সাথে আন্টি। তে এখন আমার সাথেই যাবে, আমাদের একটু কাজ আছে, দেরি হবে। জাংকুক হেসে কথা বলার চেষ্টা করলো। সমস্যা নেই আন্টি, আমি ওয়েট করছি। না, আমাদের অনেকটা দেরি হবে, কিছু ব্যক্তিগত কাজ আছে। তুমি বরং জিমিনকে সাথে করে নিয়ে যাও, ওকে একটু ড্রপ করে দিও। সুগা আমার সাথেই যাবে। জাংকুক একটু অবাকই হলো। তাদের কি এমন ব্যক্তিগত কাজ আছে যেখানে সুগা থাকবে? সুগাকে সাথে নিতেই হবে। সুগা ওদের এমন কে? তাকে এত আদর দেখাচ্ছেন কেন উনি? তাহলে কি যেটা ভেবেছে সেটাই ঠিক? তের মনটা খারাপ হয়ে গেল। সে তো জাংকুকের সাথে একটু থাকবে বলে রাগ দেখিয়ে তার সাথে কথাই বলা হয়নি ভালো করে। কিন্তু কি আর করবে, মামি বলেছে মানে কথা তো শুনতেই হবে। জাংকুক মুখটা ছোট করে বেরিয়ে গেল। বৃষ্টি মাথায় নিয়ে গাড়ি ড্রাইভ করে আবার মলের সামনে এলো। জিমিন হাসি মুখে সুগার কাছে গিয়ে বলল, তুই তাহলে পরে আস, আমি আসছি। সাবধানে বাড়ি ফিরবি, আর গিয়ে কিছু খেয়ে নিবি। সুগা জিমিনের গাল টেনে দিল। তুইও সাবধানে যা মা, আর আমি রাতে খাবার না খেলে তোর বাড়ি থেকে তোকে জ্যান্ত চিবিয়ে খাবো, ঠিক আছে? সুগারে, তুই আর মানুষ হবি না কোনোদিন, তোর বাদার হয়েই থাকবো, চিন্তা করিস না। তে মলের বাহিরে দাঁড়িয়ে আছে, জাংকুকের দিকে মুখ কালো করে। তের মনটা ছটফট করছে জাংকুকের সাথে একটু কথা বলবে বলে, কিন্তু আজ আর হলো না। জাংকুক জানলার কাছ থেকে তের মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। জাংকুকের কিছুই ভালো লাগছে না, সব যেন অসহ্য লাগছে। অদ্ভুত বেদনা হচ্ছে হৃদয়ে, সাথে হারানোর ভয় হচ্ছে। জিমিন পাশে এসে বসলো। চলুন দাবাই। জাংকুক গাড়ি স্টার্ট করলো, সাথে আবার একবার তের দিকে তাকালো। তখনই দেখতে পেল সুগা তের হাত ধরে টেনে ভিতর নিয়ে যাচ্ছে। জাংকুক আবারও কষ্ট পেল। জাংকুক আর থাকতে না পেরে জিমিনকে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না তো? জিমিন শান্তশিষ্ট মিষ্টি, কথায় কথায় হাসে। বলুন, কি বলবেন দাবাই? সুগার সাথে তের মানে ওদের কি সম্পর্ক? জিমিন জাংকুকের দিকে অবাক হয়ে তাকালো।
জাঙ্কুক অপ্রস্তুত হয়ে বলল, না মানে মনে হলো ও ওদের আপন কেউ, তাই বললাম। জিমিন হেসে দিল, রক্তের সম্পর্ক ওদের নেই, কিন্তু সোগা মানুষটা এমন যে তাকে সবাই আপন করে নেয়। আর আন্টি সোগাকে একটু বেশি ভালোবাসেন। সোগাই পারে একমাত্র তাই রাগ ভাঙাতে, তাই আন্টি সোগাকে সব বিষয়ে জানায়। আর তাছাড়া আন্টি ওকে কথা শেষ হওয়ার আগে জিমিনের ফোন বেজে ওঠে। জিমিন ফোন রিসিভ করে কথা বলতে থাকে। কথাটা শুনেই জাঙ্কুকের মনে ভয়টা আরো জেগে বসে। সে যেটা ভাবছে সেটা যদি হয় তাহলে? না, সে আর বাঁচতে পারবে না এই তেকে না পেলে। সে দেখতে পারবে না তেকে অন্য কারোর সাথে। অতঃপর জাঙ্কুক গাড়ির স্পিড কমিয়ে জেহবকে ছোট্ট করে একটা মেসেজ করলো, আমি তেকে বিয়ে করতে চাই, তুই প্লিজ কিছু একটা কর। মেঘাচ্ছন্ন আকাশ, শুধু মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তা কাদা হয়ে কোথাও জল জমাট বেঁধে আছে। এমন একটা কাদা রাস্তায় কোনো তোয়াক্কা না করেই জাঙ্কুক ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এগিয়ে চলেছে। রাত এখন 11টা। গ্রামে তো এটা মধ্যরাতের সমান। জেহবের মা রাতের খাবারের পর সদর দরজায় তালা ঝুলিয়ে দিয়েছিলেন, কিন্তু জাঙ্কুক চোপে সারে চাবি নিয়ে গেট খুলে বেরিয়ে পড়েছে। তার প্রিয়তমাকে যে দেখতেই হবে। তার কিছুতে মন শান্ত হচ্ছে না, কেমন খাপছাড়া লাগছে নিজেকে। তার এই মুহূর্তে থেকে দু চোখের সামনে একটিবারের জন্য চায়। জাঙ্কুক নিজের মনকে শান্ত করতে করতে বেরিয়ে পড়েছে তার বাড়ির উদ্দেশ্যে। জিহবকে দিয়ে আগে লিসাকে বলা হয়েছে তেকে যেন 5 মিনিটের জন্য হলেও বাড়ির বাইরে পাঠায়, কিন্তু জাঙ্কুক তাদের উঠানের বাইরে দাঁড়িয়ে আছে প্রায় 20 মিনিট ধরে, কিন্তু তার আসার কোনো নাম নেই। জাঙ্কুক ভাবে আবার ফোন করতে হবে, কিন্তু না, দেখতে পাই তে ঢুলতে ঢুলতে তার দিকে এগিয়ে আসছে। তা দেখে জাঙ্কুকের ঠোঁটের কোণে সুপ্ত হাসি ফোটে। তে বেচারি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু লিসা তাকে ধাক্কা দিতে দিতে তুলেছে। তে খুব ঘুম প্রেয়সী, আগে ঘুম বাকি দুনিয়া পড়ে, তাই তে উঠবে না তো বলেই দিয়েছিল, কিন্তু লিসা যে বলল জাঙ্কুকের কিছু আর্জেন্ট দরকার আছে তোর সাথে, ও কিছু তোকে বলতে চাই। যেই না শুনেছে এমন কথা, তে না চাইতেও উঠে পড়েছে। তে চোখ ঘষে লম্বা একটা হাই তুললো, অতঃপর কোন রকম ভনিতা বা লাজুকতা না দেখিয়ে বলল,